বাহ, মাত্র 2.5 দিনের মধ্যেই বান্ডিল ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ম্যাচ 5 দিনের, কিন্তু 2.5 দিনের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজকে গোহারা হারিয়ে দিয়েছে ভারত। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। ওয়েস্ট ইন্ডিজ ভারতে খেলতে এসছে, 2টো টেস্ট ম্যাচ হবে। এটা প্রথম টেস্ট হচ্ছিল আহমেদাবাদে, কিন্তু দর্শক ওয়েস্ট ইন্ডিজ দাঁড়াতেই পারল না। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসের প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 162 রান করে অল আউট। তারপরে ভারত ব্যাট করতে নামে, দেখতেই পাচ্ছেন 448, 5 উইকেটের বিনিময়ে। তারপরে আর ব্যাট করতে নামেনি ভারত, ডিক্লেয়ার করে দেয়। তারপর ফের ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ এবং তারা 146 রান করতে পেরেছে মাত্র। তার মানে 140 রানে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ। বুঝতে পারছেন? প্রথমে 162, তারপর ভারত ব্যাট করতে নামে, মাত্র 5 উইকেট হয়েছিল ভারতের, তাতেই 448, মানে প্রায় 286 লিড ছিল। তো সেটাকে কভার করতে যখন ফের ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ, মাত্র 146এই বান্ডিল, মানে 140 রানে হার। এরপরে আরও একটা টেস্ট হবে দিল্লিতে 10 তারিখ থেকে দর্শক। তো যা খেলার যা ধরন বুঝলাম আর যা খেলেছে ভারত, আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজ ওই ম্যাচেতেও দাঁড়াতে পারবে বলে। এমনিতেই ওয়েস্ট ইন্ডিজ অনেকটাই হারিয়ে যাওয়া একটা টিম, কিন্তু নতুন করে আবার উঠে আসার চেষ্টা করছে। এবং দর্শক জানেন যে ওয়েস্ট ইন্ডিজ কি টিম ছিল একটা সময়ে। তো যাই হোক, মাঝখানে একেবারে হারিয়ে গেছিল কার্যত। তো আবার ওরা খেলতে শুরু করেছে, অনেক দেশে খেলেছে, মানে পারফর্ম করার চেষ্টা করেছে, কিন্তু ভারতের কাছে এসে যেভাবে প্রথম টেস্টেই ওরা হারলো, আমি জানি না মনোবলটা ঠিক কোন জায়গায় মানে দাঁড়াবে। আর ভারত যেভাবে খেলছে, আমি জানি না এটা দেখে আশপাশের দেশগুলো আবার কি ভাবছে বা কি বলছে, যে ভারতকে তো রোখা যাচ্ছে না, যেখানেই যাচ্ছে সেখানেই সব উড়িয়ে দিচ্ছে। আর দর্শক, আচ্ছা এটা একটু দেখিয়ে দিই টোটাল যে ব্যাপারটা হয়েছে খেলার। যদি আপনাদেরকে স্কোর দেখাই, মানে কে কত কি করেছেন, দেখুন এটা হচ্ছে প্রথম ইনিংস। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ দেখুন কত, 8, 0, 12, 13, 24, 26, 32, 11, 8, 1 করে 162 তারা করেছিল, কুতিয়ে কুতিয়ে কার্যত। 46 ওভার খেলেছিল, তার মধ্যেই অল উইকেট। আর আপনারা জানেন মোহাম্মদ সিরাজ প্রথম ইনিংসে 4 উইকেট নিয়েছেন, বুমরা 3 উইকেট নিয়েছেন। তো এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। তারপর তো ভারত ব্যাট করতে নেমেছিল। ভারতের দেখুন 3টে সেঞ্চুরি হয়েছে। KL রাহুল মানে সেঞ্চুরি করেছেন, 100 করেছেন। তারপরে গিল 50 করেছেন এবং ধ্রুব জুরেল 125, খুব ভালো ব্যাটিং, এবং রবীন্দ্র জাদেজা 104। মানে 3টে সেঞ্চুরি হয়েছে একটা ইনিংসে, এবং একটা হাফ সেঞ্চুরি গিলের, 5 উইকেট পড়েছিল, তাতেই 448 রান। তারপরে ফের ব্যাট করতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। দেখুন সেখানে ওই 14, 8, 38, 5, 1, 1, 25, 13, 0, 14, মানে এই সব হচ্ছে ওদের স্কোর। আর এই যে ইনিংসটা হয়েছে সেখানেও কিন্তু মোহাম্মদ সিরাজ 3 উইকেট নিয়েছেন, এবং রবীন্দ্র জাদেজা উনি কিন্তু এখানে সেকেন্ড ইনিংসে 4 উইকেট নিয়েছেন। যদিও বুমরা এই ইনিংসে উইকেট পাননি, কুলদীপ যাদব 2 উইকেট নিয়েছেন। তো এই হচ্ছে স্কোর। আমি যতটা মানে দেখানোর চেষ্টা করলাম দর্শক, এই হচ্ছে খেলার টোটাল ব্যাপার। কিন্তু আরেকটা বিষয় আপনারা কি লক্ষ্য করছেন দর্শক, টিমটা, ভারতের যে টিমটা, ভারতের যে টিম দর্শক, ভাবুন ভারতের কত প্লেয়ার যে এক একটার খেলার জন্য, এক এক ধরনের খেলার জন্য এক একটা মানে টিম। দেখুন এই যে লাস্ট যে এশিয়া কাপ হলো, এশিয়া কাপের মধ্যে কজন এখানে খেলছেন, আমি দেখছি গিল খেলছেন, তারপরে আর কে, কুলদীপ যাদব আর বুমরা, আর তো কাউকে আমি দেখতে পাচ্ছি না যে টিম লিস্ট যেটা দেখলাম। তাহলে এশিয়া কাপ যে টিমটা খেললো সেই টিম থেকে মাত্র 3জনই তো, যদি ভুল হয় দর্শক ধরিয়ে দেবেন, 3-4 জন, পুরো টিম অন্য।
টেস্ট ম্যাচের একটা টিম, ওয়ান ডে ম্যাচের আর একটা টিম, মানে আলাদা আর কি, কিছু কমন থাকেন প্লেয়াররা, মানে টি-20তে আর একটা টিম, আবার স্পেশাল টুর্নামেন্টের একটা টিম, তারপরে তো আবার ভারত এ দল বি দল তো আছেই, দেখছেন তো সব। এত ভারতের মানে যোগ্য কাকে, মানে আমি তো বলবো সব থেকে সমস্যায় হয়তো পড়েন যারা টিমকে মানে নির্বাচন করেন, সিলেক্টার যারা আছেন, মানে এত প্লেয়ার এবং সবাই এত ভালো খেলেন, তাদের মধ্য থেকে 11 জনের টিম বা 15 জনের দল বাছাটাই হচ্ছে সব থেকে জটিল কাজ এবং খুব চাপের কাজ। দেখবেন খুব যোগ্য ছেলে, সবাই তো যোগ্য, দেখুন যোগ্যদের টিম করতে গেলে অন্তত 50 জনকে রাখতে হবে, একবার সবাই বলবেন আমাকে নাও, মানে এরকম পর্যায়ে সবাই ভালো খেলেন। এই যে যারা টেস্ট খেলছেন এরা কি টি-20 খেলতে পারেন না? IPL খেলেছেন, ভালো পারফর্ম করেছেন। যারা ওয়ান ডে খেলছেন তারা কি টি-20 খেলতে পারেন না? বা যারা টি-20 খেলছেন তারা কি টেস্ট খেলতে পারবেন না? হয়তো সবাই সেই মাপের না, কিন্তু তবুও মানে এই যে মানে টেস্ট খেলোয়াড় তারা তো টি-20 খেলতে পারবেন বা ওয়ান ডে খেলতে পারবেন, মানে এত মানে ভ্যারিয়েশন রাখতে হয়, মানে এত ছেলে যোগ্য, তাদের মধ্যে বাছাই করে টিম বাছতে হয় এবং যে টিমই হয় সেই টিমই ভালো পারফর্ম করে ফেলে। তো এটাই হচ্ছে ভারতের ক্রিকেট কালচার, এটাই হচ্ছে ঈর্ষার কারণ এই পাক আর বাংলাদেশের কাছে, যে ভারত কি করে এত ভালো করছে। আর ভারত এমনিতে একটা বড় একটা দেশ, এত মহান একটা দেশ, সেখানে এত ছেলে তারা প্র্যাকটিস করছেন, সুতরাং মানে হিউজ একটা কম্পিটিশন এবং সেখান থেকে উঠে আসা, এমনিতে তো টিমটা ভালো হবে, তো এমনিতে তো ভালো হবে। আর একটা মানে একটা আবেগ আছে ভারতের মধ্যে ক্রিকেট নিয়ে, একটা আবেগ আছে, দেশের হয়ে খেলতে চাওয়ার একটা আবেগ আছে। সুতরাং সব মিলিয়ে একটা মানে মানে বিরাট কালচার, তো তার সঙ্গে যদি পাঙ্গা নেওয়ার চেষ্টা করো তো ওই হবে, মুখে ঝামা ঘষবে। তো সেই জন্যই বলছি দর্শক, যে একটা টেস্ট ম্যাচ হচ্ছে, তার যা টিম লিস্ট, মোহাম্মদ সিরাজ এশিয়া কাপে খেলেননি, তাকে মানে রেস্ট দেওয়া হয়েছিল, তার আগে অথচ ভালো খেলে এসছেন ইংল্যান্ডে গিয়ে। তো এই যে মানে যারা খেলছেন প্রত্যেকে, এই যে জাদেজা, উনি টি-20 প্লেয়ার না, যথেষ্টই ভালো প্লেয়ার টি-20, মানে ওনাকে তো এশিয়া কাপ খেলানো হলো না, কাকে রাখা হবে, কাকে খেলানো হবে, মানে এই হচ্ছে একটা ব্যাপার আর কি। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ভারতের, আমাদের খুব ভালো লাগে যে আমাদের ক্রিকেটে আমাদের ভারত কিন্তু অনেক এগিয়ে এবং এখন বিশ্ব ক্রিকেটে একটা বড় থ্রেট। আর এখন এইসব টিমের সঙ্গে খেলতে গেলে, যেমন আমাদের এই যে মানে উপমহাদেশে যেসব টিম আছে, হয়তো কিছু ক্ষেত্রে দেখুন টি-20 ম্যাচটা কেমন বলুন তো, টি-20 ম্যাচটা না ছক্কা না ফক্কা এই টাইপের, তাতেও দেখবেন ভারতকে হারাতে পারছে না। টি-20 ম্যাচে অনেক সময় অনেক অঘটন হয়ে যায়, খুব অল্প সময় খেলা তো, হয়তো অনামি টিম কিন্তু সে কিন্তু রেজাল্ট করে ফেলতে পারে। কিন্তু আসল খেলা কোথায়? ওয়ান ডে এবং তার থেকেও টেস্ট। তুমি কতটা ক্রিকেট জানো, তোমার মেরিট হবে টেস্টে, তাই তো? এবং টেস্ট খেলা সব থেকে কঠিন, টেস্টে কিন্তু আংবাং হবে না, তুমি যোগ্য টিম হলে তবে তুমি খেলতে পারবে, না হলে পুরো ভোগে চলে যাবে। আর টি-20 যে কোনো সময় খেলে দিতে পারে, টি-20তেই যে কি ভারতকে হারাতে পারছে না কেউ, সেখানে ওয়ান ডে আবার টেস্ট দূরের কথা। এবং দেখেছেন ইংল্যান্ডের মাটিতে গিয়ে কীভাবে ভারতরা খেলে এসেছিল। দেখুন ইংল্যান্ড আবার দেখবেন টি-20 বা এইসব ফরম্যাটে হয়তো ওরা অতটা ভালো পারফর্ম করতে পারে না, কিন্তু টেস্ট মানে এইরকম খেলা সেখানে কিন্তু ভালো খেলে দেয়। ভালো খেলেছিল না ঘরের মাঠে, যদিও এটা ঘরের মাঠ ছিল, খেলেছে। তো এরা লম্বা রেসের ঘোড়া, তাদের সঙ্গে ভারত যা খেলেছিল, যে খেলা দেখিয়ে এসেছিলো, সেটাও আমরা কম গর্বিত না। মানে যেভাবে একটা ম্যাচ তো হারলো, জিতে হেরে গেল, তো যেভাবে খেলেছিল আমরা, তার মানে কি ভারতের সেই ধকটা আছে, সেই দমটা আছে, সেই কালচারটা তৈরি হয়েছে ভারতে, যে কোনো টিমকে যে কোনো ফরম্যাটে পাঙ্গা নিতে পারবে। এটা সবথেকে একটা বড় ব্যাপার। আর এখানে দেখো আমাদের এই করতে হবে, সেই করতে হবে, অদ্ভুত ব্যাপার। মানে এশিয়া কাপ জিতলো ভারত, ট্রফি দিল না, ট্রফি নিয়ে চলে গেলেন, ট্রফিটা নিয়ে কোথায় আবার ওনাকে নাকি স্বর্ণ পদক দেওয়া হচ্ছে, জানেন তো? এই যে মহসিন নাকভি, ওনাকে নাকি ওখানে কি জুলফিকার আলী ভুট্টো মেডেল কি একটা দেওয়া হচ্ছে, ওনাকে বলছেন যে ওই ভারতকে ট্রফি দেয়নি, ট্রফি নিয়ে চলে এসছেন, সেই জন্য ওনাকে পুরস্কার সাহসিকতার জন্যে। ভারতের সঙ্গে নাকি খুব সাহসিকতা দেখিয়েছেন। কী সাহসিকতা রে ভাই, ট্রফি দিলেন না, ট্রফি লুকিয়ে নিয়ে চলে এলেন, হোটেলে নিয়ে চলে এলেন, ওনাকে তো বলছেন ট্রফি চোর, মেডেলগুলো নিয়ে চলে এলেন, প্রত্যেকের যে সান্ত্বনা যে মেডেলটা দেওয়া হয় সব নিয়ে চলেন। এটা আবার কী কৃতিত্বের কাজ? আপনি মানে এসিসির দায়িত্বে আছেন, প্রেসিডেন্ট আছেন, সেই ক্ষমতা বলে আপনি একটু ক্ষমতা ইউজ করেছেন, কিন্তু এটা হাস্যকর। আপনি যদি সত্যি মানে ক্রিকেটকে ভালোবাসতেন, তাহলে যে টিমটা চ্যাম্পিয়ন হলো তাকে, তাদের আবেগকে গুরুত্ব দেওয়াটা আপনার দরকার ছিল। যখন সেই টিমটা বলছে যে আপনার হাত থেকে আমরা ট্রফি নিতে পারি না,
কারণ পাকিস্তানিদের হাতে আমাদের এখানকার মায়েদের বোনেদের স্মৃতির সিঁদুর মুছেছে, আপনাদের হাত থেকে নিতে পারি না, কারণ আপনারা এগুলোকে মদত দেন। ওই এটাকে ওই ওই এর মধ্যে না রেখে আপনার উচিত ছিল, যখন মানে টিমটা তো চ্যাম্পিয়ন হয়েছে, যোগ্য তো এরা, কাপটা তো এদেরই হবে, তো এইসব বিতর্কের মধ্যে না গিয়ে বিতর্কের এন্ড ঘটানোর জন্য আপনি অন্য কাউকে দিয়ে ট্রফিটা দিতে পারতেন। ট্রফিটা না দিয়ে নিয়ে চলে গেলেন, আমার হাত থেকে নিতে হবে, নিয়ে চলে গেলেন। আর ভারত বলল নেবই না, দরকার নেই ট্রফি। ভারত কি গেল যে না দিন 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 তবে দিন, গেল কি ভারত? নিল না, আপনি নিয়ে চলে গেলেন। তো এটা আবার কী সাহসিকতা, কী সাহসিকতা! আর এমন সাহসিকতা দেখেছেন, এবার তো আপনার পদ চলে যাবে। যদি ট্রফি না ফেরত দেন আপনার পদ চলে যাবে। তাহলে কী সাহসিকতা! এমন সাহসিকতা দেখালাম যে পদ খুইয়ে গেল, তো কী সাহসিকতা হলো? এই যেমন লোক তেমন তার দেশ, তেমন তার পুরস্কার। ওই যে আসিম মুনির মানে অপারেশন সিন্দুরে গোহারা হেরেছে, বহুত ধাক্কা দিয়েছে, 300 কিমি মানে ভিতরে ঢুকে ভারত জবাব দিয়েছে, তারপরও নাকি ওনাকে সাহসিকতার জন্য কি ফিল্ড মার্শাল কি পদ দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি উনি ফিল্ড মার্শাল, কোথায় বাংকারে ঢুকে বসছিলেন। তো ঠিক এই টাইপের লাগছে। টিম গোহারা হেরেছে, কোনো দিক দিয়ে উঠতে পারেনি। ভারত চ্যাম্পিয়ন হয়েছে, শুধু পদে আছি বলে আমি ট্রফিটা নিয়ে চলে আসবো, এটা ওই ফেল করা। মানে হেরে গিয়েও চ্যাম্পিয়ন হওয়ার শখ, হেরে গিয়েও ট্রফি নিয়ে আসার শখ, হেরে গিয়েও ট্রফির স্বাদ রাখার শখ, বা হেরে গিয়ে পারি না ভারতকে হারাতে, তো ভারতকে একটু ট্রফিটা না দিয়ে কষ্ট দেবার ইচ্ছে। কিন্তু কষ্ট ভারত পায়নি, উইদাউট ট্রফি তারা এনজয় করে নিয়েছে পুরো টিম। কারণ চ্যাম্পিয়ন তো বিশ্ব দেখে নিয়েছে না, ট্রফি ওরকম আমরা কত কিনে নিতে পারবো দরকার হলে, দরকার নেই। কিন্তু ট্রফি আপনাকে ফেরত দিতে হবে। কিন্তু শুনছি যে এই ট্রফি না দেওয়াতে নাকি ওনাকে আবার স্বর্ণপদক দেওয়া হচ্ছে, এটা সব থেকে হাস্যকর। আমি এটা ভাবছিলাম যে অপারেশন সিন্দুরে হেরে শাহিদ আফ্রিদি সহ ওনারা ওখানে বিজয় মিছিল করেছিলেন না। আমি ভাবছিলাম যে এখানে তো এশিয়া কাপেতে হেরেছে, এখানে আবার না ওরা আবার ওই ট্রফিটা নিয়ে গিয়ে জিতেছি বলে আবার না র্যালি করতে শুরু করে দেয় পাকিস্তান জুড়ে। তো সেটা দেখিনি, কিন্তু এটাও ওই টাইপের, মানে হেরে যাওয়া কিন্তু ভারতকে ট্রফি দিইনি বলে তারা স্বর্ণপদক নিয়ে এনজয় করছেন, মানে স্বর্ণপদক মেডেল দেওয়া। এ অদ্ভুত ব্যাপারে, অদ্ভুত দেশ মাইরি, অদ্ভুত দেশ। কিন্তু বিশ্ব দেখছে ভারতের যে ক্রিকেট কালচার কীরকম, মুখে এরকম চিৎকার করে না, কাজে দেখায়, খেলে দেখায়। ওয়েস্ট ইন্ডিজের মতো একটা টিমকে 2.5 দিনের মধ্যে টেস্ট ম্যাচে গুড়িয়ে দিল ভারতের মাটিতে। বিশ্ব দেখছে। তো আপনারা ট্রফি নিয়ে গিয়ে না দিয়ে কী হবে? কী একবারে আহামারি করে ফেলেছেন, এখন পদ থাকবে কিনা দেখুন, কারণ বিসিসিআই অভিযোগ করছে। তবে দর্শক যাই করুক পাকিস্তানকে যেখানেই দেখবো সেখানেই মারবো, সেখানেই দেখবো সেখানেই হারাবো, এটা হচ্ছে আমাদের স্লোগান। যেখানেই দেখবো সেখানেই মারবো, আবার বারবার। কেন কথাটা বলছি? কালকে আবার সামনে মানে মুখোমুখি পাকিস্তান, তবে পুরুষদের ক্রিকেটে না, মহিলা ক্রিকেটে, ওয়ার্ল্ড কাপের মহিলাদের যে ওয়ার্ল্ড কাপ চলছে আপনারা জানেন, আগামীকাল শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের মুখোমুখি হবে ভারতের মহিলা ক্রিকেট টিম। আজকে আমি জোর গলায় বলে দিচ্ছি, কালকেও মারবো, কালকেও হারাবো। মহিলা টিম পুরুষ টিম ওসব দেখার দরকার নেই। টিমটা যখন পাকিস্তান, আর এই টিমটা যখন আমার দেশ, গর্বের দেশ ভারত, পাকিস্তানকে যখন দেখব তখনই মারবো, কালকেও হারাবো। দেখবেন আমাদের টিমের যা স্ট্রেংথ, আগামীকাল বলে হারাবে। দর্শক বলবেন আপনারা আজকের যে পারফরমেন্স যেটা দেখলেন, এবং ট্রফি নিয়ে চলে যাওয়া, আর কালকের ম্যাচ, এই সব মিলিয়ে যা বলা দর্শক আপনারা বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।